আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ সেশনে উপস্থিত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি জারিন আনান, ঢাকা মেডিকেল কলেজ K75 ব্যাচের শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাব শুরু থেকেই মেডিকেল স্টুডেন্টসদের জন্য একাডেমিক এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন টপিকের উপর লাইভ সেশনে আয়োজন করে আসছে এবং এরই ধারাবাহিকতায় আজকে আমাদের লাইভ সেশনের টপিক হলো টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন। আশা করি আমাদের আজকের লাইভ থেকে সেকেন্ড প্রফ এক্সামিনিরা কিছুটা হলেও উপকৃত হবে। অনুষ্ঠানের শুরুতেই আমরা করোনা যুদ্ধের শহীদ সকল ফ্রন্টলাইন ডক্টরস এবং স্বাস্থ্যকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের লাইভ সেশনে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের K74 ব্যাচের শিক্ষার্থী সামিয়া জামান আক্তার দিশা আপু। ফোর্থ ইয়ারে অধ্যয়নরত আছেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনুষ্ঠিত ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনে ফার্স্ট এবং সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশনে 10th স্থান অধিকার করেছেন। তো আর দেরি না করে আপুকে ডেকে নিচ্ছি আমাদের মাঝে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আনান, কেমন আছো? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক আপু, যদিও ঈদ গত হয়ে গিয়েছে। তোমাকেও ঈদ মোবারক। ঈদ কেমন কাটলো তোমার? আপু আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, এই জন্য ঈদ ভালোই কেটেছে। আপনার কেমন কেটেছে আপু? এই তো এখন তো সবকিছুই স্বল্প পরিসরে, তো ঈদও স্বল্প পরিসরে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আপু আজকে আমাদের আলোচনার টপিক হলো টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশন। এবং আমরা জানি যে আমাদের সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশনে আমাদেরকে দুটো সাবজেক্ট অধ্যয়ন করতে হয়, একটি হলো ফরেনসিক মেডিসিন এবং আরেকটি হলো যে কমিউনিটি মেডিসিন। তো যেহেতু এটি ডিটেইল ডিসকাশন, তো আমরা শুরু থেকে রিটেন ভাইবার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপু আলোচনা শুরুতে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে এখন লকডাউন চলছে আপু, তো পুরো 4 মাস দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনা থেকে এখন বিচ্ছিন্ন। তো এই অবস্থায় দেখা যাচ্ছে পড়তে ইচ্ছা করে না বা পড়তে সেই আগ্রহটা আমরা আনতে পারছি না। তো আপু এখন আমরা কি করব, প্রফের জন্য কিভাবে নিজেকে আমরা প্রিপেয়ার করব, এটা সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, কিছু বলার আগেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করে নিতে চাই ফ্রন্ট লাইনের সকল কোভিড ফাইটারদের, যারা পরিবার থেকে দূরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে। তারাই তো আমাদের আসল গর্ব আর অনুপ্রেরণা, তাই না? আর তুমি তুমি যেটা বললা যে আসলে গত 4 মাসে একটা ডিটাচমেন্ট চলে এসেছে, অনেকে নিজে এফেক্টেড হয়েছে, অনেক স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার্স এফেক্টেড হয়েছে। তো সব মিলিয়ে না এই টাইমটাতে আসলে এক্সাম বেসড পড়াশোনাটা একটু টাফ। তো আমি যেটা বলবো যে এখন যেহেতু ঈদ শেষ, আর ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে দুর্যোগ কাটিয়ে ওঠার পর হয়তো বা একটা ছোট প্রিপারেটরি লিভের পর আমাদের প্রফ হবে। সো ঈদের পর যেহেতু এখন আমরা একটু আস্তে আস্তে চেষ্টা করি যে পড়াশোনার সাথে আবার অ্যাটাচমেন্টটা ফিরিয়ে আনতে। হয়তো একবারে পুরোটা সম্ভব হবে না, আমরা আস্তে ধীরেই আগাবো। প্রথমে ধরো দিনে 1 ঘন্টা আমরা রেখে দিব যে আমরা ওই টাইমটাতে শুধু আমরা প্রফ বেসড পড়াশোনা করব, সেটা রিটেন হোক বা ভাইভা হোক। আমি যেটা রেকমেন্ড করি, যার যেখানে দুর্বলতা আছে ওইটার জন্য 1 ঘন্টা, বেশি না, জাস্ট 1 ঘন্টা দিনে রেখে দিতে। এবং ওই টাইমটাতে প্রথম থেকে মনোযোগ আসার কথা না। তুমি আজকে প্ল্যান করলাম যে আমি আজকে থেকে একদম শুরু করব, কিন্তু প্রথম যেহেতু একটা লং পিরিয়ড অফ ডিটাচমেন্ট ছিল, সো প্রথম দিকে হয়তো বা তোমার মনোযোগটা সম্পূর্ণ দেওয়া সম্ভব না। সো আস্তে আস্তে আমরা ট্রাই করব, কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রথমে 1 ঘন্টা ট্রাই করলাম, তারপর 1.5 ঘন্টা, আস্তে আস্তে বাড়বে, কিন্তু ওই তো ছোট থেকে অল্প অল্প করে শুরু করতে হবে। এই আচ্ছা, থ্যাংক ইউ আপু। তো আপু এখন আমরা শুরু থেকে প্রতিটা টপিক আলাদা আলাদা করে ডিসকাশন করব। তো ফার্স্টেই আপু আসি রিটেন নিয়ে। তো আপু আমরা রিটেন নিয়ে প্রথমে যেটা জানতে চাচ্ছি যে আপু আমাদের এই দুটো সাবজেক্টেরই মার্ক ডিস্ট্রিবিউশন এবং আপু কোশ্চেন প্যাটার্ন, এই দুটো নিয়ে যদি বলতেন। আচ্ছা, তোমার হচ্ছে গিয়ে প্রথমে আসি আমরা কমিউনিটি মেডিসিন।
কমিউনিটি মেডিসিনের যে রিটেন তাতে হচ্ছে তোমার 70 মার্কস, অবজেক্টিভে মানে তোমার এসএকিউতে 70 মার্কস, অবজেক্টিভে 20, আর 10 হচ্ছে গিয়ে তোমার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটাকে আমরা বলি। তো 70 মার্কসের যে রিটার্ন কোয়েশ্চেনটা ওটা হচ্ছে গিয়ে তোমার 4টা গ্রুপে ভাগ করা থাকে, এ বি সি আর ডি। তো এ বি সি এই 3টা গ্রুপের 4টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। বাট যেখানে আমাদের ভুলটা হয় বা যেটা একটা ক্যাচ বলতে পারি কমিউনিটি মেডিসিন রিটার্নের, সেটা হচ্ছে ডি গ্রুপ। ডি গ্রুপের যে ফার্স্ট কোয়েশ্চেনটা থাকে ওইটা আমাদের কম্পালসারি। আমাদের প্রতিটা গ্রুপের 4টা থেকে যে কোনো 3টা অ্যান্সার করলেই হয়, কিন্তু ডি গ্রুপের ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে। আমরা টার্মেও বেশিরভাগ মেডিকেল আই থিঙ্ক এটা ফলো করে আসে, তাও ভুল হয়। বাট এটা খুবই ইম্পর্টেন্ট, ওইটা তোমাদের হচ্ছে কম্পালসারি এনে বাকি তোমরা যে 3টা কোয়েশ্চেন থাকে ওখান থেকে যে কোনো 2টা অ্যান্সার করতে হবে, বাট ফার্স্ট কোয়েশ্চেনটা কম্পালসারি। আর এমসিকিউ তো 20 মার্কসের থাকে। এটা গেল হচ্ছে তোমার কমিউনিটি মেডিসিন। আর ফরেন্সিক মেডিসিনে অলমোস্ট সেম, তোমার হচ্ছে গিয়ে 4টা গ্রুপ থাকে। এখান থেকে হচ্ছে প্রতিটা গ্রুপে 4টা থেকে 3টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। এখানে কোনো কম্পালশন নেই যে কোনটা একদম মাস্ট বা এরকম। তো এইটাই হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি স্ট্রাকচারটা রিটার্নের। আচ্ছা, থ্যাংক ইউ আপু। তো ফার্স্টে আমরা কমিউনিটি মেডিসিন নিয়েই আসি। তো আপু, কমিউনিটি মেডিসিনে দেখা যাচ্ছে যে রিটেনে আসলে ভালো মার্ক ওঠানো যায় না, বা যেরকম আমরা চাই সেরকম মার্কস ওঠাতে পারি না। তো আপু, রিটেনের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নেবো? আর বিশেষ করে আপু, যেহেতু আমাদের প্রফ সামনে, তো আপু এই প্রফের জন্য মানে কমন পাওয়ার জন্য কি শুধুমাত্র আমাদের জিওএর কোশ্চেনগুলো সলভ করলেই হবে, না আপু এক্সট্রা কিছু আমাদের পড়তে হবে? আচ্ছা, কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা তো অ্যাকচুয়ালি একটু নিরস, তাই না? ডিটেলসে পড়তে ইচ্ছা তেমন আসলে করে না। কিন্তু রিটেনের জন্য যেটা স্পেসিফিক্যালি ঢাকা ইউনিভার্সিটির বা তোমার যে মেডিকেল যে ইউনিভার্সিটির আন্ডারে ওই ধরনের কোয়েশ্চেনগুলো তুমি যদি মানে পুরোটা সলভ করে যাও, যে লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 3 ইয়ার্স না, মানে ওই একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে বা গাইডে বিগত বছরে ওই ইউনিভার্সিটিতে যতগুলো কোয়েশ্চেন এসেছে তোমরা যদি সব মোটামুটি একবার পড়ে যাও, তাহলে তোমাদের 70 to 80% ইনশাল্লাহ কমন চলে আসবে। কিন্তু কমিউনিটি মেডিসিনে প্রতি বছরই হচ্ছে গিয়ে কিছু না কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স দেয়। গত বছরের প্রফ কোয়েশ্চেনটা তোমরা যদি দেখো, দেখবা যে বেশ কিছু নতুন মানে একদমই আননোন কোয়েশ্চেন্স ছিল। তো এইগুলোর জন্য নিজের প্রিপারেশনটাকে আরেকটু স্ট্রং করতে আমি রেকমেন্ড করব যে ঢাকার যেসব লিডিং মেডিকেল কলেজগুলো আছে, যেমন ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, দেন ময়মনসিংহ মেডিকেলও। আর যেহেতু গত বছর মুগদা মেডিকেল থেকে সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশনের রেজাল্ট খুবই ভালো এসেছিল, ওদের এই কয়টা মেডিকেলের টার্ম কোয়েশ্চেন কাইন্ডলি একটু কালেক্ট করে রাখো। মানে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য, যে ইউনিভার্সিটিতে আমরা জানি যে যেসব মেডিকেল থেকে এক্সামিনাররা সাধারণত আসে তাদের টার্ম কোয়েশ্চেনগুলো আমরা একটু কালেক্ট করে রাখবো। আর ওইখান থেকে যেই যেই টপিক থেকে যেই যেই কোয়েশ্চেন এসেছে আমরা গাইডে বা কোয়েশ্চেন ব্যাংকে টপিক বেসড ওই কোয়েশ্চেনগুলো গুছিয়ে লিখে নিব বা মার্ক করে নিব। তাহলে কি হলো, সবকিছু এক জায়গায় কম্পাইলড থাকে, পড়তে একটু ইজি হয়। এরপরও 100% অ্যাকচুয়ালি কমন আসে না, সেই ক্ষেত্রে কনসেপচুয়ালি কিছু অ্যান্সার করতে হয়। তুমি যদি এত কিছু পড়ে আসো, তোমার একটা ন্যূনতম কনসেপ্ট ডেভেলপ করেই যাবে, যেটা দিয়ে তুমি হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে, মানে বায়োস্ট্যাটিস্টিক্স থেকে মার্ক উঠানো খুবই ইজি, কারণ যেহেতু ম্যাথস আসে একদম ছাক্কা মার্কস। বাট মাঝে মাঝে একটু ঘুরানো ম্যাথস আসে, যেগুলো ধরো আমরা স্ট্যাটিস্টিক্স এইচএসসি তে করে এসেছি, বাট মেডিকেলে আমরা মানে ওভাবে করি না, মানে গদ বাঁধা কিছু অঙ্ক করি, কিছু অঙ্ক করি না। সো বায়োস্ট্যাটিস্টিক্সটা আমি একটু রেকমেন্ড করব, একটা দিন সময় নিয়ে যদি পারো, রশিদ খুবির হায়দার স্যারের বইয়ে ম্যাথসের অনেক এক্সাম্পল দেওয়া আছে স্ট্যাটিস্টিক্সের, ওগুলো একটা দিন সময় নিয়ে একটু কষ্ট করে দেখে নিতে। তাহলে তোমার হচ্ছে গিয়ে বায়োস্ট্যাটিস্টিক্স এর ম্যাথস মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ওটাতে একদম ফুল মার্কস, 5 out of 5 হোক বা 6 out of 6 হোক, অ্যান্সার মিললে একদম ফুল মার্কস। সো এটা হচ্ছে গিয়ে মানে তোমার হচ্ছে গিয়ে মার্কস ভালো আসার একটা ভালো উপায়। আর যেটা হচ্ছে গিয়ে গদ বাঁধা, তোমাদের হচ্ছে গিয়ে হ্যান্ড রাইটিংটা একটু ক্লিয়ার করতে হবে। এখানে ফিগারের খুব একটা সুযোগ নেই, বাট তাও ব্লু পেন দিয়ে পয়েন্ট করে লেখা, ফ্লো চার্ট করা, এগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে বললাম 4টা গ্রুপ থাকে, এ বি সি আর ডি। তো এই 4টার জন্য তোমাদের 4টা আলাদা সেট দেওয়া হয়, অ্যান্সার স্ক্রিপ্টের আলাদা সেট দেওয়া হয়। এটা খুবই একটু মনোযোগ দিতে হবে, যে যেন একটা সেটের অ্যান্সার আমরা আরেকটা সেটের খাতায় না লিখি। সবসময় শুরু করার আগেই উপরে যেই সেটের
অ্যান্সার গুলো লিখবো, সেই সেট নাম্বারটা লিখে রাখবো খাতার, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি। আর অনেক সময় বলা হয় যে আমি যেটা মানে বললাম, ডি এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা কম্পালসারি থাকে, সো ওই কোয়েশ্চেনটা যদি একটু আগে পারো গুছিয়ে লিখতে, তাহলে তোমাদের জন্যই মানে একটু ভালো। কারণ হচ্ছে কি ওই কোয়েশ্চেনটা টিচার একটু সুন্দর করে দেখলে খুশি হয়। তো এটাই হচ্ছে গিয়ে মেইন কথা। ধন্যবাদ আপু। আপু তাহলে এর সাথে জানতে চাচ্ছিলাম যে আমাদের সবার মনে একটু কোশ্চেন আসে যে আমরা টেক্সট বই পড়বো না শুধুমাত্র গাইড পড়বো। তো আপু এই কোশ্চেনটার আনসার যদি একটু দিতেন আপনি। আচ্ছা, কমিউনিটি মেডিসিনের টেক্সট বুক তো আসলে পার্ক, তাই না? পার্ক বইটা অনেক ডিটেইলড, অনেক কিছু লেখা আছে, কিন্তু এটা এক্স্যাক্টলি রিটেন ফ্রেন্ডলি আমার কাছে মনে হয় নাই, মানে গুছিয়ে তেমন ভাবে লেখা নাই। সো ফর কমিউনিটি মেডিসিন আমি রেকমেন্ড করব যে গাইডটা পড়তে, সাথে হচ্ছে গিয়ে লেকচারেরও সাহায্য নিতে। কারণ আমাদের যারা লেকচার নেয় তারা তো স্লাইড প্রিপেয়ার করে অনেক বই থেকে, কম মানে পার্ক থাকে, সাথে আরো অনেক বই থাকে, সো কিছু কিছু ইনফরমেশন এক্সট্রা থাকে। সো যখন আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব, গাইডটা পড়বো, সাথে একটু দেখে নিতে পারি যে আমাদের লেকচারাররা ওখানে কি বলেছিল, এক্সট্রা কিছু পয়েন্ট আছে নাকি, স্লাইডে এক্সট্রা কোনো ফিগার বা ফ্লো চার্ট থাকলে ওটা আমরা সাথে অ্যাড করে নিতে পারি। সো এটাই বলবো যে কমিউনিটি মেডিসিনের জন্য তোমার গাইড প্লাস লেকচারটা হচ্ছে গিয়ে মেইন। এই ধন্যবাদ আপু। তো আপু এখন আসি আমরা ফরম্যাট নিয়ে। তো তার আগে আমি বলতে চাই যারা আমাদের ভিউয়ার্স আছেন আপনারা কিন্তু আপনাদের যে কোনো কোশ্চেন দিশা আপুকে করতে পারেন আমাদের নিচে কমেন্ট সেকশনে। তো যাদের যে সমস্যা আছে আপনারা সবাই কমেন্ট করুন, আমরা ইনশাল্লাহ এই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তো আপু এখন আমরা আসি ফরেনসিক মেডিসিনের রিটেন নিয়ে। তো আপু দেখা যাচ্ছে যে ফরেনসিক মেডিসিনে আসলে অনেক বেশি লিখতে হয় আমাদের, তো সময়ের মধ্যে আসলে সম্পূর্ণ শেষ করা সবার পক্ষে সম্ভব হয় না। তো আপু আবার দেখা যাচ্ছে যে আনসার গুলো এমন যে আমরা কিছু বাদও দিতে পারছি না। তো এই ক্ষেত্রে আপু আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আচ্ছা, ফরেনসিক মেডিসিনে হচ্ছে গিয়ে সেম 4টা গ্রুপ থাকে, প্রতিটা গ্রুপে 4টা কোয়েশ্চেন, যে কোনো 3টা অ্যান্সার করব। বাট এখানে ক্যাচ হচ্ছে গিয়ে আবার প্রতিটা কোয়েশ্চেনেরও এ বি সি ভাগ থাকে। একটা হচ্ছে 0.8 মার্কসের, ওটা জেনারেলি ডেফিনিশন থাকে, দেন 2 মার্কসের, দেন 3 মার্কসের। সো আমরা একটু ট্রাই করব যে তোমার হচ্ছে টোটাল আমাদের 12টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় 1.5 ঘন্টা, মানে 2.5 ঘন্টায়, মানে 150 মিনিটসে। সো আমি যেটা করতাম পার্সোনালি, প্রতিটা কোয়েশ্চেনের জন্য আমি 10 মিনিটস রাখতাম। 10 মিনিটসে আমি যতটুকু পারি লিখবো। প্রথমে হচ্ছে গিয়ে প্রথম দিকে হাতের লেখাটা একটু স্লো থাকে, স্পিড কম থাকে, সো ওখানে হচ্ছে গিয়ে একটু বেশি সময় লাগবেই। কিন্তু মাথায় এটা রাখা উচিত যে আমি প্রতিটা স্টেম ABC 10 মিনিটের মধ্যে শেষ করব। তাহলে দেখা যায় যে আলটিমেটলি শুরু থেকেই একটা পেস থাকে লিখার, এবং তুমি হচ্ছে গিয়ে মানে শেষ করাটা আরেকটু ইজিয়ার হয়ে যায়। যেটা বলবো যে যেটা 0.8 মার্কসের এর কোয়েশ্চেনটা, ওখানে কোনো এলাবোরেশনের দরকার নেই, ডেফিনিশন থাকলে ডিরেক্ট ডেফিনিশনই দিবা। BRC জেনারেলি টু দ্য পয়েন্ট লিখলে এখানে তোমার অ্যাকচুয়ালি মানে কোনো এক্সট্রা কথা লেখার কারণ নেই। টু দ্য পয়েন্ট যদি লিখো তাহলেই হচ্ছে গিয়ে তোমাদের টিচাররা বুঝে নিবে যে হ্যাঁ তুমি পড়ে আসছো, পারবা, ভালো একটা মার্কস দিয়ে দিবে। সো এটা হচ্ছে গিয়ে তোমরা এই কাজটা করতে পারো, যে শুরু থেকে একদম একটা মাইন্ডসেট রাখতে পারো যে আমি 10 মিনিটে একটা স্টেম অ্যান্সার করবো, এভাবে প্রসিড করতে পারো। আর আমি ফরেনসিকের বা কমিউনিটি দুইটাতেই বলতে চাই যে তোমরা যদি পারো গ্রুপ সি আর গ্রুপ ডি এর কোয়েশ্চেনগুলো আগে অ্যান্সার করো। কারণ জেনারেলি দেখা যায় যে এই দুইটা গ্রুপই এক্সটার্নালদের কাছে যায়, এক্সটার্নাল এক্সামিনারদের কাছে। সো এখানে যদি তোমার লেখা আর একটু মানে গুছানো হয়, তাহলে তোমার মার্কস আর একটু বেশি আসার সম্ভাবনাটা বেড়ে যায়। এটাই। আর আচ্ছা, দুই ক্ষেত্রেই আমাকে অনেক সময় মানে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে কমিউনিটি মেডিসিন হোক, ফরেনসিক মেডিসিন হোক, এমসিকিউ কোত্থেকে পড়বো? এসিকিউ তো এটা গেল, এমসিকিউ কি আদৌ পড়বো? তো এক্ষেত্রে আমার উত্তর হলো যে কমিউনিটি আর ফরেনসিকের জন্য এমসিকিউটা আগে একটু হলেও দেখে যাওয়া উচিত। সেটা কোত্থেকে? গাইডে প্রতিটা চ্যাপ্টারের শেষেই ওই চ্যাপ্টার থেকে আসা বিগত বছরের কোয়েশ্চেন গুলো থাকে, ওগুলো দর কষ্ট করে হলে একবার যেন সলভ করে যায়, এটাই আমি সবাইকে একটু রেকমেন্ড করব। কারণ সিলেবাস অনেক মানে ভাস্ট, বইগুলো অনেক ভাস্ট, ভেতর থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউতে, সব পড়া সম্ভব না। সো প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কোয়েশ্চেন গুলো যেন একটু দেখে যায়, এটাই। ধন্যবাদ আপু। তো রিটেন নিয়ে আমাদের মোটামুটি এই কোশ্চেন গুলোই ছিল। আরো কোশ্চেন পেলে কমেন্ট সেকশনে আমরা অবশ্যই লাস্টে জিজ্ঞেস করবো আপনাকে।
তো এখন আমরা আসছি আপু ভাইবা বোর্ড নিয়ে। তো ভাইবার প্রিপারেশন আপু আমাদের ফার্স্টে আপনি যদি একটু ভাইবার প্যাটার্নটা এবং মার্ক ডিস্ট্রিবিউশন এই দুটো নিয়ে যদি একটু বলতেন, বোথ কমিউনিটি মেডিসিন এন্ড ফরেনসিক মেডিসিন নিয়ে। আচ্ছা, ভাইবা যেটা, ভাইবার দিন প্র্যাকটিক্যালও হয়, বাট শুধু ভাইবা যদি আমরা বলতে চাই, প্রতিটাতেই হচ্ছে গিয়ে 100 করে, তোমার হচ্ছে গিয়ে এক বোর্ডে 50 আর এক বোর্ডে 50। তো কমিউনিটি মেডিসিন যেটা, সেটাতে হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট যে একটা বোর্ড থাকবে, ওই বোর্ডে তোমার মানে থাকবে হচ্ছে তোমার সার্ভে রিপোর্ট, দেন হচ্ছে গিয়ে তোমার আরএফএসটি, আর টার্ম ওয়ান, প্রতিটা মেডিকেলের যে টার্ম ওয়ানের আমরা যে সিলেবাসটা ফলো করি ওখান থেকে কোয়েশ্চেন হয় ফার্স্ট বোর্ডে। আরেকটা বোর্ডে হচ্ছে তোমার স্টাডি ট্যুর, ডে ভিজিট, আর হচ্ছে সেকেন্ড টার্মের কোয়েশ্চেন। এখন তোমার ভাইবার মার্কস আলাদা, আবার তোমার এই রিপোর্টের জন্য যদিও তোমার মার্কস হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে ইনক্লুডেড, কিন্তু এই তুমি যদি রিপোর্টগুলোতে ভালো অ্যান্সার করতে পারো তাহলে তোমার ভাইবার মার্কস আলটিমেটলি বেড়ে যাবে। এটা হচ্ছে তোমার কমিউনিটি মেডিসিন। আর ফরেনসিক মেডিসিনেও অলমোস্ট সেম, তোমার হচ্ছে দুইটা বোর্ড থাকে। এক বোর্ডে তোমার ওয়েপন দিয়ে শুরু হয়, আর এক বোর্ডে হচ্ছে গিয়ে তোমার পয়জন দিয়ে শুরু হয়। আর যেই বোর্ডে তুমি ফার্স্ট ঢুকবা, আমাদের মেডিকেল কলেজে এরকমই ছিল যে যেই বোর্ডে আমি ফার্স্ট ঢুকবো সাথে সমস্ত পোস্টমর্টেম রিপোর্ট বা তোমার হচ্ছে গিয়ে ইনকোয়েস্ট চালান যে যে রিপোর্ট থাকে সাথে, ফার্স্ট বোর্ডে আমরা এটা নিয়ে ঢুকতাম। এটাই হচ্ছে গিয়ে তোমার ভাইবার মার্কস ডিস্ট্রিবিউশন বা বোর্ড ডিস্ট্রিবিউশন। ধন্যবাদ আপু। তো আপু এখন আমরা কমেন্ট থেকে একটা কোশ্চেন নিয়ে নিই। তো আমাদেরই ব্যাচমেট সুমাইয়া বিনতে কাশেম, তো সে কোশ্চেন করেছে আপু ডিজিজ গুলো নিয়ে কিভাবে প্রিপারেশন নিব। আচ্ছা, এটা তো ভাইবার, তাই না? ডিজিজ রিটেনে তো তোমার হচ্ছে যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো পড়ো ডিইউ থেকে, আর টার্ম কোয়েশ্চেন। ভাইবার জন্য যেটা হয় যে আমাদের সবচাইতে সব ডিজিজ তো অ্যাকচুয়ালি পড়া একটু কঠিন কমিউনিটি মেডিসিনে, অনেক ডিজিজ। সো আমরা এমফ্যাসিস দিব হচ্ছে কি আমাদের ইপিআই ডিজিজ গুলো, যে ইপিআই ভ্যাকসিন গুলো যেসব ডিজিজের অ্যাগেইনস্টে টিচাররা কিন্তু কোনো না কোনো ভাবে ওই ইপিআই এ চলে যাবেই। তোমাদের যারা পরীক্ষা দিবে 100 জনের মধ্যে 90 জনকে ইপিআই রিলেটেড কোয়েশ্চেন করবে, আর ওখান থেকে এই ডিজিজ গুলো চলে যাবে। সো ডিজিজ থেকে তোমার হচ্ছে জানতে হবে যে কমন ডিজিজ গুলোর এজেন্ট কি কি, ওদের সাইন সিমটমস কি কি, কমপ্লিকেশনস কি কি হতে পারে। কমপ্লিকেশন জিনিসটা টিচারদের খুবই পছন্দের। আবার অনেক সময় হচ্ছে গিয়ে টিচাররা একটু একটা স্টোরি বলে যে এরকম একটা বাচ্চাকে এই এই উপসর্গ নিয়ে এই সিমটমস নিয়ে এসেছে, সো তোমার হচ্ছে গিয়ে এক্ষেত্রে তোমার ডায়াগনোসিস কি, সেজন্য তোমার সাইন্স এন্ড সিমটমস খুব ভালোভাবে জানতে হবে। আর তোমার ট্রিটমেন্ট আসলে কমিউনিটি মেডিসিনে ওভাবে ধরে না, বাট প্রিভেনশনটা, এই যে তোমার ভ্যাকসিন, এই ভ্যাকসিন নিয়ে তোমার ডিটেইলস জানতে হবে। আর এর বাইরে তোমাদের ইপিআই ডিজিজের বাইরে যেটা ধরে সেটা হচ্ছে গিয়ে তোমাদের টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসটা একটু ডিটেইল আমি বলবো যদি সম্ভব হয় পার্ক থেকে বা গাইড থেকে পড়তে। এবং টিউবারকুলোসিসের ক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা লাগে, ডটস বলো বা যে স্ট্র্যাটেজি বলো, ড্রাগস গুলো কোন ড্রাগসের ডোজেজ কেমন, এটা একটু লাগবে। টিউবারকুলোসিসের পর বাংলাদেশের যেটা, বাংলাদেশের প্রেক্ষিতে ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপরে হচ্ছে টাইফয়েড, ডায়রিয়াল ডিজিজ, এগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি ডেঙ্গু তো কথাই নেই, ডেঙ্গুর থেকে তোমার এন্টোমোলজিতে চলে যেতে পারে। তারপরে তোমার ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, এদের আলাদা তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এগুলো ধরতে পারে। আর এখন যেহেতু তোমার হচ্ছে গিয়ে অবভিয়াসলি করোনা কাল, তো করোনা রিলেটেড তোমার হচ্ছে গিয়ে যে কোনো ইনফরমেশন, যেমন মানে মাইক্রোবায়োলজি তো তোমাদের লাগবে না, বাট তোমার হচ্ছে গিয়ে এজেন্ট কি, মোড অফ ট্রান্সমিশন কি, তারপরে তোমার হচ্ছে ভেক্টর কি, এগুলো হচ্ছে গিয়ে, ভেক্টর তো নাই এখানে, বাট ওই যে এজেন্ট, মোড অফ ট্রান্সমিশন, রিজার্ভার কারা, সোর্স কিভাবে ছড়ায়, এইগুলো একটু সুন্দর করে পড়তে হবে। আর তোমার হচ্ছে গিয়ে আর যেটা বেসিক্যালি এইখানে তোমার ডিজিজে টিচাররা যায় হচ্ছে ডে ভিজিট থেকে, তোমরা কোথায় কোথায় ডে ভিজিটে গিয়েছো। যদি তোমরা ওআরটি কর্নারে যাও তোমাদের ডায়রিয়াল ডিজিজ ধরবে, যদি তোমরা ইপিআই কর্নারে যাও ইপিআই ডিজিজ গুলো ধরবে। এরকম করে টিচাররা হচ্ছে গিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যেতে পারে। তো আলটিমেটলি কমিউনিকেবল ডিজিজ গুলোর মধ্যে এগুলোই হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট। আর নন কমিউনিকেবল ডিজিজও টিচাররা অনেক ধরে, কারণ এখানে হচ্ছে তোমার প্রিভেন্টিভ অনেক কিছু আছে, তোমার প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি, টার্সিয়ারি, এগুলো। সো এর মধ্যে হাইপারটেনশন, ডায়াবেটিস, মেলাইটাস আমরা রিটেনে যতটুকু পড়ি এনাফ। বাট আমি দুইটা জিনিসের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে তোমার ব্রেস্ট ক্যান্সার আর সার্ভাইকাল ক্যান্সার। এগুলোর রিস্ক ফ্যাক্টর, স্ক্রিনিং, ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, মেয়েদেরকে এটা অনেক ধরে। সো এইটা হচ্ছে গিয়ে একটু ভালো মতো করে পড়তে হবে। আর তোমার
এইগুলোই হচ্ছে বেসিক্যালি। আর কমিউনিকেবল ডিজিজ থেকে আরেকটা ধরতে পারে, মানে কার্ডে উঠলে, কার্ড কোয়েশ্চেনে উঠলে, সেটা হচ্ছে গিয়ে তোমার এইডস বা এইডস রিলেটেড কমপ্লেক্স যেটা সেইটা। কিন্তু তোমার হচ্ছে গিয়ে ভাইভাতে তোমার হচ্ছে গিয়ে বেসিক্যালি ভাইভা দেওয়ার আগে তোমরা প্রিভিয়াস ইয়ারের কার্ড কোয়েশ্চেন গুলো কালেক্ট করে নিবা। ভাইভা কার্ড যেটাকে আমরা বলি, ওটা কালেক্ট করে নিবা, কারণ হচ্ছে গিয়ে তোমাদের ম্যাক্সিমাম কি ওই কার্ড থেকেই কোয়েশ্চেন করবে। আরেকটা জিনিস যেটা আমরা করতাম বা তোমরাও করতে পারো, সেটা আমাদের মেডিকেলে একটা তোমার একটা প্র্যাকটিস আছে এরকম, যে আমরা ফেসবুক একটা কমেন্ট থ্রেড খুলি, পরীক্ষা দিয়ে এসে সবাই ওখানে নিজেদের কোয়েশ্চেন গুলো আমরা হচ্ছে গিয়ে কমেন্ট করি, বা কি 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 জায়গায় স্যাররা কি শুনতে চায় এগুলো কমেন্ট করি, এবং ওগুলো প্রিজার্ভ থাকে। তো তোমরা যারা পারো, তোমাদের মেডিকেলেও যদি এই প্র্যাকটিসটা থেকে থাকে, সিনিয়রদের থেকে ওই কমেন্ট থ্রেডের একটা স্ক্রিনশট বা কিছু কালেক্ট করে নিও, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে কোন কোন ডিজিজ বা কোন কোন টপিক, কোন কোন কোয়েশ্চেন্স ইম্পর্টেন্ট। এই আচ্ছা, ধন্যবাদ আপু। তো যেহেতু আমরা কমিউনিটি মেডিসিন নিয়ে কথা বলছিলাম, তো আপু আমরা রিপোর্ট এবং সার্ভে থেকে ভাইভা বোর্ডে কি কি কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, কমিউনিটি মেডিসিন ভাইভা তোমার দুই বোর্ডেই শুরু হয় হচ্ছে রিপোর্ট দিয়ে। সো রিপোর্ট হচ্ছে গিয়ে অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এই মোমেন্টে অনেকে ধরো বাসায় চলে গিয়েছো, কোনো মানে অনেকেই বই খাতা হয়তো সাথে নেয়নি, সেই ক্ষেত্রে আমি বলবো রিপোর্ট গুলো যে একটা না সবসময় পিডিএফ থাকে, মানে আমাদের সময় ছিল, আই থিঙ্ক মোস্ট ব্যাচেই থাকার কথা। সো রিপোর্ট গুলো এখন একটু এমফ্যাসিস দিয়ে পড়ে ফেলতে। দ্যাট বিং সেইড, তোমার হচ্ছে গিয়ে যখন তুমি ঢুকবা একটা ভাইভা হলে, তখন হচ্ছে টিচারদের ফার্স্ট কোয়েশ্চেনই থাকতে পারে যে তোমার হাতে এগুলো কি। তোমার বলতে হবে যে দিস ইজ আ রিপোর্ট অন এই সেই। সো ম্যাক্সিমাম টিচার সার্ভে দিয়েই ফার্স্ট বোর্ডটা শুরু করে। সার্ভের টাইটেলটা একদম ওয়ার্ড টু ওয়ার্ড, প্রিপোজিশন, আর্টিকেল সহ তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে তুমি যদি একটু জিনিস ভুল করো, অনেক স্যার হচ্ছে ওইটাতেই খুদ ধরে যে তুমি তো টাইটেলের নামই জানো না, তাহলে তুমি কি সার্ভে করছো। তো তোমার প্রথমে হচ্ছে তোমার টাইটেলটা খুব ভালো মতো জানতে হবে, কি কি কন্টেন্ট আছে তোমার, হচ্ছে কোনটার পর কোনটা, অ্যাবস্ট্রাক্ট, তারপরে তোমার হচ্ছে গিয়ে মেথোডোলজি, যাই হোক তোমার হচ্ছে কি কন্টেন্টটা তোমার সিকোয়েন্সিয়ালি জানতে হবে। তারপর যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে আর অ্যাবস্ট্রাক্টটা একটু একবার রিডিং করে নিতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মেথোডোলজি আর ডেটা প্রেজেন্টেশন। মেথোডোলজি থেকে কোয়েশ্চেনের কোনো শেষ নাই। যেমন তোমার কি স্টাডি টাইপ তুমি এখানে ইউজ করেছো, কেন করেছো, এই স্টাডি টাইপের অ্যাডভান্টেজ কি, অন্য স্টাডি টাইপের সাথে কম্প্যারিজন করো। তারপরে তোমার স্যাম্পলিং মেথড কি, কত স্যাম্পল সাইজ, কত স্যাম্পল কাকে বলে, পপুলেশন কাকে বলে, তোমার বায়োস্ট্যাটিস্টিক্সটা খুবই ভালো মতো করে পড়ে যেতে হবে। এই জন্য তোমার হচ্ছে গাইড থেকে পড়তে পারো, লেকচার থেকে পড়তে পারো, কোনো সমস্যা নাই। যাদের হাতে টাইম আছে, যে রশিদ কবির হায়দার স্যারের বায়োস্ট্যাটিস্টিক্স খুবই সুন্দর করে লেখা, বাট এত ডিটেইলড অ্যাকচুয়ালি দরকার পড়ে না। সো গাইডই হচ্ছে মানে যাই হোক, মানে বায়োস্ট্যাটিস্টিক্সটা খুবই থরলি পড়ে যেতে হবে। তারপর তোমার ধরবে হচ্ছে গিয়ে ডেটাগুলো যে তোমরা প্রেজেন্ট করেছো, কয়টা টেবিল আছে, কয়টা তোমার চার্ট আছে, একটা চার্ট দেখিয়ে বলবে যে বলো এটা কি তোমার বার ডায়াগ্রাম, না পাই ডায়াগ্রাম, না হিস্টোগ্রাম, না কি। এটা তোমার বলতে হবে, কেন এটা কি, এটা বলতে হবে। টেবিলের পার্ট কি কি জানতে হবে। তোমার রেজাল্ট মুখস্থ করা একদমই খুব ইম্পর্টেন্ট না, বাট তোমার ডিসকাশনটা ইম্পর্টেন্ট। তোমার ভাইটাল যে তুমি কি পেলে, আলটিমেটলি তুমি কি পেলে, এটা তোমাকে জানতে হবে। সো ডিসকাশনটাও খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে গিয়ে তোমার একদম শুরুতে আরেকটা জিনিস থাকে যে অবজেক্টিভ ডিসকাশন, এই দুটো জিনিসও তোমাদের একটু জানতে হবে। আর ধরো তোমাদের থাকে একদম লাস্টের দিকে থাকে যে তোমার হচ্ছে গিয়ে রেফারেন্স, তারও পরে আমরা অনেক সময় কোয়েশ্চেনিয়ারটা যেটা পেস্ট করে দিই। সো তোমার রেফারেন্সেরও মেথড আছে, বিভিন্ন মেথডে, কোন মেথডে করেছো, কিভাবে বুঝলা যে এটা এই মেথড, কোয়েশ্চেনিয়ারটাও তোমার কোন মেথডে প্রিপেয়ার করেছো, এগুলো সব হচ্ছে গিয়ে তোমাদের গাইডেই। রিসার্চ মেথোডোলজি একটা চ্যাপ্টার থাকে, অনেক ছোট চ্যাপ্টার আইটেমে ইনক্লুডেড থাকে না, রিটেনেও কোয়েশ্চেন আসে না দেখে আমরা স্কিপ করে যাই, বাট রিসার্চ মেথোডোলজির ওই চ্যাপ্টারটা গাইড থেকে একটু পড়ে নিলে সার্ভে রিলেটেড সমস্ত কোয়েশ্চেনের বেসিক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবা। এটা গেল সার্ভে। আর আরএফএসটি থেকে যেটা হচ্ছে গিয়ে প্রথমেই বলবে যে আরএফএসটি মানে কি, ফুল ফর্মটা কি, আরএফএসটি তে যে গেলা কবে গেলা। এমনকি টিচাররা স্টুডেন্টদের একটু মানে তোমার হচ্ছে কি যাতে তোমার টেনশন কম করার জন্য প্রথমে এরকমও কোয়েশ্চেন করতে পারে যে আরএফএসটি তে যে বাসে গেলা সেই বাসের কালার কি, এই টাইপের ছোটখাটো কোয়েশ্চেন করতে পারে। তারপরে হচ্ছে গিয়ে তোমার আরএফএসটি তে জেনারেলি আমরা একটা ইউএইচসি তে যাই, মানে যেখানে যাই ইউএইচসি ভিজিট করি, একটা কমিউনিটি ক্লিনিক ভিজিট করি। সো ইউএইচসি আর কমিউনিটি ক্লিনিকের সবকিছু তোমার জানতে হবে। তোমার যদি 31 বেডের ইউএইচসি তে যাও, তাহলে সেটার অর্গানোগ্রাম জানতে হবে, কি কি তোমার ফ্যাসিলিটিস আছে, কি
কার কাজ কি, ইউএইচএফপিওর কাজ খুবই ইম্পর্টেন্ট, ওটা একটু জানতে হবে ভালো মতো। সিমিলারলি তোমার কমিউনিটি ক্লিনিকেরও ফাংশনস, কে কে কাজ করে, কি কি সার্ভিস প্রোভাইড করে, কি কি এসেনশিয়াল ড্রাগস আমরা কমিউনিটি ক্লিনিক দিয়ে পাই, এগুলো হচ্ছে আরএফএসটি তে জানতে চায়। আর এটাও জানতে চায় যে কি করেছো, আরএফএসটির বেস্ট পার্ট কি ছিল। আমরা যেহেতু এখানে 3 দিন বা 2 দিন থাকতে হয়, সো অনেকে ওটাই বলে যে বেস্ট পার্ট। মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে তোমাদের আরএফএসটি থেকে যদি একটু ডিপে কোয়েশ্চেন করতে চায়, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের যে আইটেমটা ওখান থেকে আমরা মানে যা যা পড়েছি একটু মানে মনে রাখতে হবে, স্পেশালি ইউএইচসি আর কমিউনিটি ক্লিনিকের ডিটেইলস। এটা হচ্ছে গিয়ে তোমার আরএফএসটি। একটা বোর্ডে সার্ভে আর আরএফএসটি থাকে। স্টাডি ট্যুর নিয়ে তেমন অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন কোথায় স্টাডি ট্যুরটা হয়েছিল, খুব একটা কোয়েশ্চেন মানে ইজি হয়, খুব একটা কঠিন কিছু হয় না। ডে ভিজিটটা নিয়ে অনেক কোয়েশ্চেন হয়, তোমাকে হয়তো বা জিজ্ঞাসা করতে পারে যে তোমার এতগুলো জায়গায় যে কি কি জায়গায় গিয়েছো, এর মধ্যে কোনটা তোমার কাছে ভালো লেগেছে। এটা একটু বুদ্ধি করে অ্যান্সার করতে হবে, তোমার যেইটা থেকে কোয়েশ্চেন করলে তুমি পারবা, তুমি জানো, এরকম কিছু অ্যান্সার করতে হবে। এটার ক্ষেত্রে তোমরা হচ্ছে কি কবে গিয়েছো, কি কি দেখেছো, এইগুলো এই টাইপেরই কোয়েশ্চেন করে, এবং ওখান থেকে হচ্ছে কি ওই রিলেটেড টপিকের ভেতরে চলে যায়। তারপরে হচ্ছে ওটা নিয়ে অনেকক্ষণ কোয়েশ্চেন করে তুমি যদি এখানে খুব ভালো করো, টিচাররা হয়তো দেখা যাবে যে তোমার কার্ডই তুলানো না, বা কম 2-1 কার্ড তুলিয়ে ছেড়ে দিল। বাট এইগুলোতে তুমি যদি ভুল করো বা খুব একটা ভালো না করো, সেক্ষেত্রে অনেক অনেক কার্ড তুলাবে আর অনেক হচ্ছে গিয়ে কমপ্লিকেটেড করে ফেলবে জিনিসটাকে। এটাই। আচ্ছা আচ্ছা। তো আপু এখন আমাদের একটা কমেন্ট আমরা নিয়ে নিই। তো স্বর্ণের রয় কমেন্ট করেছে, আপু এপিডেমিওলজি থেকে কি টাইপ কোয়েশ্চেন হয়? আচ্ছা, এপিডেমিওলজি থেকে আমাদের সময় যেটা হতো যে কিছু ডেফিনিশন থাকতো, যেমন ওই যে এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক, এগুলো কি, কেস কারা, ক্যারিয়ার কারা, মানে ডেফিনিশন কয়েকটা থাকে, ওগুলো এক্সাম্পল দিয়ে বলতে হয়। মোড অফ ট্রান্সমিশন গুলোর ডিফারেন্ট মোড অফ ট্রান্সমিশনের টাইপ। এবার যেহেতু মানে এবার কোভিড এর অবভিয়াসলি ওই রিলেটেড কোয়েশ্চেন্স গুলোই হবে। বাট এপিডেমিওলজি থেকে আমাদের যেটা মানে বেশি ধরতো সেটা হচ্ছে কি তোমার এপিডেমিওলজিক্যাল স্টাডিজ। সেটা তোমার সার্ভের মধ্যেই চলে আসে, মানে সার্ভে থেকে এপিডেমিওলজিতে চলে যায়। স্টাডিগুলোর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কম্প্যারিজনটা একটু ভালো মতো জানতে হবে। আর এবার দুইটা খুবই মানে প্রচলিত টার্ম গত কয়েক মাসে, সেটা হচ্ছে আইসোলেশন আর কোয়ারেন্টাইন। তো আইসোলেশন আর কোয়ারেন্টাইন কাকে বলে, কোনটার ডিফারেন্স কি, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ারেন্টাইনেবল ডিজিজ কি কি, এগুলা কোয়ারেন্টাইন আর আইসোলেশনটা একটু ডিটেইলসে আমাদের জানতে হবে। ধন্যবাদ আপু। তো আরেকটা কোশ্চেন যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আপু সিনারিও বেসড কোশ্চেন যেগুলো থাকে কমিউনিটি মেডিসিনে, আপু সিনারিও বেসড কোশ্চেন গুলোর আনসার আমরা কিভাবে করব? আচ্ছা, সিনারিও বেসড কোয়েশ্চেন টিচাররা ইনভেন্ট করে খুবই কম। জেনারেলি সিনারিও বেসড কোয়েশ্চেনের জন্য আলাদা কার্ড থাকে। তো যেটা বললাম, প্রিভিয়াস ইয়ারের কার্ড কোয়েশ্চেন গুলো থেকে যেসব সিনারিও বেসড কোয়েশ্চেন এসেছে, ওগুলো যদি তোমরা ওগুলোর অ্যান্সার তোমরা গাইডেই পাবা। ওগুলো দেখে গেলে আই থিঙ্ক হচ্ছে গিয়ে তোমার এনাফ। গাইডে খুব সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, আর প্রতিটা টপিকের কমিউনিটি মেডিসিনের প্রতিটা চ্যাপ্টারের লাস্টেই দেখবা সিনারিও বেসড অনেকগুলো ছোট ছোট কোয়েশ্চেন দেওয়া। ওগুলো একটু একটু দেখে যাবা, তাহলে হচ্ছে তোমাদের ইনশাল্লাহ ওখান থেকে কমন চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ আপু। তো মোটামুটি এগুলোই ছিল আমাদের কমিউনিটি মেডিসিন নিয়ে কোশ্চেন। তো আপু এখন আমরা ফরেনসিক মেডিসিন নিয়ে কিছু কোশ্চেন করি আপনাকে। তো কমেন্টে আমি দেখতে পাচ্ছি সাদিয়া তানজুম বিচি সে আপু কোশ্চেন করেছে যে আপু টক্সিকোলজি নিয়ে বা পয়জনিং নিয়ে যদি কিছু বলতেন আমাদের। আচ্ছা, একটা বোর্ড ফরেনসিক মেডিসিনে থাকবেই, তোমার শুরুই হবে তোমার পয়জন বা টক্সিকোলজি দিয়ে। আচ্ছা, টক্সিকোলজি বা পয়জনের ক্ষেত্রে তোমাকে হচ্ছে গিয়ে প্রথমেই হয়তো বা টিচাররা তোমাদের টেবিলে অনেক কিছু রাখা থাকবে, জিজ্ঞাসা করবে যে এগুলো কি। তোমরা তখন কখনোই বলবা না যে দিজ আর পয়জনস। তোমাদের একটা নির্দিষ্ট জিনিস বলতে হবে, যেমন হচ্ছে গিয়ে দিজ আর ভ্যারিয়াস টাইপস অফ অর্গ্যানিক, ইনঅর্গ্যানিক অর ভেজিটেটিভ সাবস্টেন্সেস। তোমাদের উইপেন্স এর ক্ষেত্রেও সেম, তোমাদের বলতে হবে, বাট তোমরা ডিরেক্টলি বলবা না যে দিজ আর উইপেন্স, তোমাদের বলতে হবে দিজ আর মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টস। কখন এটা হচ্ছে গিয়ে তোমার পয়জন হয়, যখন এটা ইনজুরি, তারপরে হচ্ছে গিয়ে ইল হেলথ বা ডিজিজ বা ডেথ করে, তখন এটাকে আমরা হচ্ছে গিয়ে বলি তোমার পয়জন। সিমিলারলি তোমার হচ্ছে গিয়ে যখন এটা ইনজুরি করে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে উইপেন। তো তোমার শুরুই ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরু হয় হচ্ছে গিয়ে এইটা থেকে, যে এগুলো তোমাদের কি। তারপর যেটা হয় মানে ম্যাক্সিমাম কেসে বলে যে তোমরা একটা চুজ করো। এইখানে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে,
তোমাদের যারা রোলমেট থাকে তাদের সাথে একটু কনসাল্ট করে নিবা যে তুই কোনটা উঠাচ্ছিস, আগে বা পরে। যারা ট্রাই করবা যে পরপর দুইজন যেন সেম জিনিসটা না উঠাও, তাহলে টিচাররা অনেকটা বিরক্ত হয়ে যায়, যে বলবে হচ্ছে কি কি বারবার সবাই একই জিনিস উঠাচ্ছে কেন। তো তোমরা হচ্ছে কি তিনজন বা চারজন ট্রাই করো পরপর ডিফারেন্ট জিনিস তুলতে। এর মধ্যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই ধরো তোমার সালফিউরিক অ্যাসিড বা দাতুরা বা ওপিসি এগুলো হচ্ছে গিয়ে কমন। তো এগুলোই তুলো, বাট হচ্ছে গিয়ে একটু অল্টারনেট করে তুললে হচ্ছে গিয়ে বেটার হয়। তো তুলেই হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে কোনটা শুকতে হয় কোনটা শুকতে হয় না, কোনটা বোতলের মুখ খুলতে হয় কোনটা খুলতে হয় না, কোনটা ঝাঁকাতে হয়, এগুলো টিচাররাই ক্লাসে বলে দেয়। ওগুলো খুব ভালো মতো আলাদা পারলে নোট করলে খুব ভালো হয় প্রতিটা পয়জনের জন্য, যে ধরে আমরা কি করব কি বলবো, কারণ তোমার অর্ধেক মার্কস ওইখানেই। তারপর হচ্ছে গিয়ে যে কোয়েশ্চেনটা না পারলে টিচাররা খুবই মাইন্ড করে, অনেক সময় ফেলও হয়ে যেতে পারে, সেটা হচ্ছে তোমার ফেটাল ডোজ কত আর তোমার হচ্ছে ফেটাল পিরিয়ড কত, এগুলো তোমাদের একটু ভালো মতো জানতে হবে। তারপরে আসবে তোমার হচ্ছে গিয়ে সাইন সিমটমস কি। অনেক সময় কিছু টার্ম থাকে যে মানে একটু যেগুলো এক্সট্রাঅর্ডিনারি টার্ম, মর্টন সাইন কি বা এই টাইপ, তুমি যেই টপিক যে জিনিসটা উঠাবো ওইটা রিলেটেড যে একটু ধরো বোল্ড করে যেগুলো আমরা পড়ে আসি একটা মানে স্পেশাল কোনো টার্ম, ওই রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। আর সব মানে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট, যে মানে তুমি যেই পয়জনটা তুলবা তুমি জানো ঠিক করে যাবা, সেইটার মোটামুটি ট্রাই করবা A to Z পড়ে যাওয়ার। আর বাকিগুলো তোমার হচ্ছে গিয়ে ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, তারপরে হচ্ছে গিয়ে কমন সাইনস অ্যান্ড সিমটমস, এগুলো পড়াটাই হচ্ছে গিয়ে মোটামুটি এনাফ। তারপর আমি বলবো হচ্ছে গিয়ে ওপিসি, দাতুরা, আর্সেনিক, এই তিনটা একটু থরলি সবাই পড়ে যাও, কারণ আর্সেনিক টিচারদের খুবই প্রিয় একটা পয়জন, এখান থেকে অনেক কোয়েশ্চেন করতে পারে। অনেকে হচ্ছে গিয়ে অ্যালকোহল নিয়েও অনেক মানে অনেক কিছু কোয়েশ্চেন্স করতে পারে। তো তোমাদের হচ্ছে গিয়ে পয়জনটা তাহলে তোমরা এভাবেই যে দুইটা বা তিনটা খুব ভালো মতো পড়ে যাও, বাকিগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো কার্ড কোয়েশ্চেন বা তোমার প্রিভিয়াস ইয়ারে যেগুলো ধরা হয়েছে ওগুলো পড়ে যাও। ধন্যবাদ আপু। তো মারিয়া উবাই কোশ্চেন করেছে, ফায়ার আর্মস থেকে কি ধরনের কোশ্চেন মোস্টলি আস্ক করে, একটু যদি বলতেন আপু। আচ্ছা, ফায়ার আর্মটা হচ্ছে গিয়ে বলা হয় যে মানে যাদের অনার্স এর পর্যায়ে চলে গেলে তারপর ফায়ার আর্মস উঠায়, মানে প্রথমেই ফায়ার আর্মস উঠানোটা খুবই রেয়ার। সো ফায়ার আর্মটা হচ্ছে গিয়ে তোমার রিটেনে যে সব কোয়েশ্চেন পড়েছো ওগুলো হচ্ছে গিয়ে ভালো মতো তো পড়বাই, সাথে হচ্ছে তোমার প্রতিটা ফায়ার আর্ম, রাইফেল আর বুলেটের পার্টস তোমাদের জানতে হবে। তারপরে তোমরা হচ্ছে গিয়ে জানবা যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তারপরে কিছু টার্ম আছে সেগুলো, যেমন তোমার হচ্ছে গিয়ে কেনেডি ফেনোমেনন কি, ট্যান্ডেম বুলেট কি, পিগিব্যাক বুলেট কি, যেগুলো হচ্ছে একটু অন্যরকম টার্ম, ওগুলো টিচাররা জানতে জানতে চায়। তারপরে একটা ফায়ার আর্ম উন্ড কি তোমার লং রেঞ্জ, শর্ট রেঞ্জ না ইন্টারমিডিয়েট রেঞ্জ, এগুলো কিভাবে বুঝবা। এটা হচ্ছে কি জাস্ট সব তো পড়া দরকার নেই, 5-6টা পয়েন্ট মনে রাখলেই হবে। সিমিলারলি এক্সিট উন্ড কোনটা, এন্ট্রি উন্ড কোনটা, এটা আমাদের রিটেনেরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওইটা হচ্ছে গিয়ে এভাবে পড়বা। আরেক মানে ওইগুলো একটু দেখে নিবা। আর হচ্ছে গিয়ে এক্সপ্লোশন বা বোম থেকে টিচাররা কোয়েশ্চেন করে, যেটা সুইসাইডাল বম্ব এক্সপ্লোশন, এটা আমরা কিভাবে বুঝবো। সো এই কোয়েশ্চেনগুলো যে তোমার পার্টস, কিছু তোমার টার্মিনোলজি, তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা সুইসাইডাল না হোমিসাইডাল, এন্ট্রি উন্ড না এক্সিট উন্ড, এগুলাই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা হয়। আচ্ছা আপু, সাদিয়া হাসানি কণিকা সে কোশ্চেন করেছে, আপু রাইফেল কি ওয়েপন্স এর মধ্যে ধরতে হয়? রাইফেল ওয়েপন্স এর মধ্যে অ্যাকচুয়ালি মানে এটা খুবই আনকমন, টিচাররা জেনারেলি তুলে না। বাট পড়লে মানে পড়ে তো যাবে, একবার পড়ে যেতে হবে। টিচাররা প্রথমে তোমাদের বলবে যে যে কোনো একটা তুলো, একদম মানে তোমাদের উপরই যে তোমরা যেটা পছন্দ করবে সেটা তুলবা। আর অবভিয়াসলি রাইফেলটা না তোলাটাই ভালো, মানে কারণ এখান থেকে চাইলে না অনেক ডিপে কোয়েশ্চেন করতে পারে, তুমি যদি দেখে যে তুমি প্রথমেই রাইফেল তুলেছো, পারলে তো ওগুলো যদি অ্যান্সার করতে পারো তো মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু অনেক সময় টিচাররা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করে, সো মানে উইপনের মধ্যে পড়লেও ওইটাতে আমার মনে হয় না প্রথমে তোলা উচিত, বাট থাকে একটা স্পেসিমেন থাকে। আপু আরেকটা কোয়েশ্চেন এসেছে, সেটা আমাদের মেইনলি রিটেন পার্টে পড়ে। তো প্রত্যাশা বিশ্বাস জিজ্ঞেস করেছে, আপু গ্রুপ সি এবং গ্রুপ ডি কি অলওয়েজ এক্সটার্নালের কাছেই যাবে? অলওয়েজ না, আমাদের বলতো মানে যাওয়ার চান্সটা বেশি, তো ওই জন্য আমাদের সবসময় রিকমেন্ড করতো সি আর ডিটা আগে যদি করতে পারো তোমাদের জন্যই ভালো। মানে এটা হচ্ছে মোস্টলি আর কি, এটা মানে টিচার এমনিতে আর কি বলতো যে একটা সর্ট অফ একটা মানে শর্টকাট ভালো মার্কস, যে সি আর ডিটা একটু আগে অ্যান্সার করাটাই ভালো।
কিন্তু এটা মানে একদম 100% গ্যারান্টি আসলে দেওয়া যায় না। আচ্ছা, ধন্যবাদ আপু। তো আপু এরপর জানতে চাচ্ছিলাম অটোপসি, পিএম রিপোর্ট এগুলো থেকে ভাইভাতে কি কি কোশ্চেন আসে সেটা সম্পর্কে যদি কিছু বলতেন আমাদের। আচ্ছা, তোমার অটোপসি থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেমন তোমার হচ্ছে অটোপসিতে তোমার কি কি স্পেসিমেন কালেক্ট করা হয়, ওগুলোর প্রিজার্ভেশন কিরকম, কয়টা জার লাগে, তারপরে অটোপসিতে বিভিন্ন ইনসিশন, কোন ইনসিশন কখন দেওয়া হয়, একটা মর্চুয়ারিতে যে হলো আইডিয়াল মর্চুয়ারি ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো হচ্ছে তোমাদের টিচাররা যে লেকচার দিয়েছে এগুলো আসলে রেড দিতে বা গাইডের চেয়ে আমি বলবো টিচারদের লেকচারটা অটোপসি পার্টটা স্পেসিফিক্যালি, অটোপসির প্রি রিকুইজিটস কি, এগুলো হচ্ছে টিচারদের লেকচারটা পড়াটাই হচ্ছে গিয়ে ভালো, কারণ অটোপসি থেকে কোয়েশ্চেন মানে মোটামুটি করেই। আর পিএম রিপোর্ট নিয়ে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে অনেক কষ্ট করে অনেক কিছু মুখস্থ করে গিয়েছিলাম, বাট আমার পিএম রিপোর্টের দিকে টিচাররা খুলে মানে চোখই তালায় নেয়, জাস্ট নিয়ে একটা জায়গায় টেবিলের কর্নারে ফেলে রাখছে। তো যাই হোক, পিএম রিপোর্ট থেকে তাও আমাদের বলা হয় তোমাদের জানতে হবে যে তোমরা কি কি রিপোর্ট নিয়েছো, কোনটা কি, আর সবগুলোর হচ্ছে গিয়ে মোড অফ ডেথ, তারপরে হচ্ছে তোমার ম্যানার অফ ডেথ, কোনটাতে ম্যানার অফ ডেথ লিখা যাবে না, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। টিচাররা তুমি যদি কিছু কিছু ডেথে ম্যানার অফ ডেথ লিখা যায় না, তুমি যদি লিখে দাও তাহলে টিচাররা মানে বা বলো, টিচাররা খুবই রাগ করে। সো তোমার হচ্ছে গিয়ে মেইনলি তোমাদের জানতে হবে যে কি কি ধরনের তোমাদের কি কি রিপোর্ট এনেছো সাথে, আর হচ্ছে গিয়ে ওপিনিয়নটা, প্রতিটার ওপিনিয়নটা খুব সুন্দর করে জানবা। যেই বোর্ডে যাবা তোমরা মানে পোস্টমর্টেম রিপোর্ট জেনারেলি ফার্স্ট যেই বোর্ডে যাও ওই বোর্ডে আস্ক করা হয়, ওই বোর্ডের স্যাররা কিরকম করে ওপিনিয়নটা শুনতে চায়, একটু যে প্রফেসররাই তো থাকে, একটু প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করে নিও বা স্যারদের ক্লাসে স্যারদেরকে আস্ক করো যে স্যার ওপিনিয়নটা কিভাবে লিখবো। পিএম রিপোর্টের মেইন জিনিস হচ্ছে গিয়ে ওপিনিয়ন, বাট তোমার জানতে হবে যে তুমি কি কি রিপোর্ট সাথে নিয়েছো, এটা না পারলে টিচাররা খুবই মাইন্ড করে। আচ্ছা, ধন্যবাদ আপু। আপু আরেকজন জানতে চেয়েছে যে আপু ডেথ থেকে কিরকম প্রশ্ন ভাইভাতে আসে। ডেথ থেকে অ্যাকচুয়ালি কার্ড কোয়েশ্চেনের বাইরে কোয়েশ্চেন আসে না, প্রিভিয়াস ইয়ারের যে কার্ডের কোয়েশ্চেন গুলো ওই কোয়েশ্চেন গুলো পড়লেই মোটামুটি মানে হয়ে যাবে। আচ্ছা আপু, আসলে আরেকটা কোশ্চেন যেটা আসলে আমাদের সবারই সমস্যা হয় সেটা হচ্ছে যে আপু দেখা যাচ্ছে যে ভাইভা বোর্ডে এক এক বোর্ডের টিচার এক এক রকম কোশ্চেনের আনসার চায়। তো দেখা যায় সেম কোশ্চেন একজন টিচারের কাছে আমাদেরকে একভাবে বলতে হয় এবং অন্য টিচারের কাছে আরেকভাবে বলতে হয়। তো আপু এটা যে নিশ্চয়ই আপনিও ফেস করেছেন, তো এটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের। আচ্ছা, এই জিনিসটা ফরেন্সিক মেডিসিন একটু বেশি হয়। এটা মানে খুবই আমার কাছে খুবই ডিস্টার্বিং লাগতো যে সেম জিনিস কেন বারবার পড়বো, আর এক একটা এক এক রকম মনে রাখাও সম্ভব না। সো এইগুলা কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো তোমার কার্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রযোজ্য না, বাট কিছু টপিক তোমার স্যারদের মতো করে জানতে অ্যাকচুয়ালি হবে। সেটা হচ্ছে যেটা বললাম, ফার্স্ট অফ অল পোস্টমর্টেম রিপোর্টস এর এক্সামিনেশন মানে ওপিনিয়নটা তোমরা যেই বোর্ডে মানে একটা ধারণা তো থাকে যে ফার্স্ট দিন আমরা ফার্স্ট হাফ যাবে এই স্যারের কাছে, বাট চাইলে একটু কষ্ট করে দুই স্যারেরটাই মানে পিএম রিপোর্টের ওপিনিয়নটা অ্যাকচুয়ালি একটু জানতে হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে রেপ ভিকটিম এক্সামিনেশন, মেয়েদেরকে মোটামুটি ধরে অল্টারনেটিভলি বা হোক বা ম্যাক্সিমামকে অ্যাকচুয়ালি ধরে রেপ ভিকটিম এক্সামিনেশনে কি কি প্রি রিকুইজিটস বা কি কি প্রসিডিওর্স থাকে। তো এইটা একটু স্যাররা যেভাবে যেই স্যার যেভাবে পছন্দ করে এটা একটু মনে রাখবা। এর বাদে যা যা আছে এইসব এক্সামিনেশন বা প্র্যাকটিক্যালি স্যাররা যা করে থাকে তা বাদে যা যা আছে ওটাতে তুমি তোমার মতো অ্যান্সার করতে পারো। আর একটা জিনিস যে তোমার একটা উইপেন ধরে কি বলতে হবে, এটাও তোমার হচ্ছে পরীক্ষার আগে স্যাররা সব মেডিকেলি মোটামুটি ক্লাস নেয়, রিভিশন ক্লাস, তো ওখানে যে মানে স্যাররা যেভাবে বলে একদম হুবহু ওইটা ফলো করার চেষ্টা করো। এর বাদে যে কার্ড কোয়েশ্চেন আছে যেগুলো ডেথ বললা বা আইডেন্টিফিকেশন বা অ্যাসফিক্সিয়া, এগুলো মানে স্যারদের পার্টিকুলার পছন্দ অপছন্দের কিছু নাই, তুমি বই থেকে বা গাইড থেকে অ্যান্সার করতে পারো। ধন্যবাদ আপু। তো আপু এখন শেষে একটা কোশ্চেন করব ভাইবার জন্য, যে দেখা যাচ্ছে ভাইবা বোর্ডে আমরা অনেক কিছু পড়ে যেও দেখা যাচ্ছে কিছু আনসার দিতে পারি না, দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টদের সাথে এরকম হয়। তো আপু ভাইবা বোর্ডে আমরা মাথা ঠান্ডা রেখে কিভাবে টিচারদের কোশ্চেন আনসার দিব। আচ্ছা, ভাইভা বোর্ডের মাথা ঠান্ডা রাখার জন্য মানে যে প্রিপারেশনটা আমার মনে হয় সেটা আগের রাত থেকে অ্যাকচুয়ালি মানে আগের রাতটা খুব ইম্পর্টেন্ট পরের দিনের ভাইভা কিরকম হবে সেই জন্য। আমি পার্সোনালি যেটা করতাম যে আগের রাতের জন্য সব মানে যত কম পড়ার ফেলে রাখা যায় এই কাজটা করার ট্রাই করতাম। সব সময় তো হয়ে ওঠে না, রাস্তায় দেখা যায় যে আমাদের 3 ঘন্টায় 6টা আইটেম পড়ে যাচ্ছে, এরকম অনেক সময় হয়, বাট ট্রাই করি যে আগের রাতটা
একটু ফ্রি রাখতে, কম এর আগেই সবকিছু শেষ করতে, যাতে আগের রাতটা আমি সোললি ডেডিকেট করতে পারি যে যে টপিক ইম্পর্টেন্ট বা যে যে টপিক ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন এই যে পোস্টমর্টেম রিপোর্ট বা কমিউনিটি মেডিসিনের বিভিন্ন ডেফিনিশন, সার্ভে, এগুলো এগুলোর জন্য মানে মানে সবচেয়ে কম জিনিস রাখি আর কি আগের দিন বা আগের রাতে পড়ার জন্য। আর সাথে একটা জুস তো নিয়ে যেতেই পারি। আমি যখন রোজা থাকে না আমি এই কাজটা করি, একটা জুস নিয়ে যাই। আর সেটা হচ্ছে টিচাররা কখনো ঢুকেই খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন করবে না। আগে তো ওরা তোমাদেরকে একটু একটু মানে কমফোর্টেবল করে করে নিতে চাই স্যাররা। তো তোমাদের হচ্ছে গিয়ে প্রথমে একটা ভালো তুমি হচ্ছে তোমার অ্যাপিয়ারেন্সটা একটু ভালো থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, একটা সুন্দর এপ্রন পরে যেতে হবে, তাহলে স্যাররাও তোমাকে খুব একটা বদার করবে না প্রথম দিকে। তো প্রথম দিকে ওইটা যাবা। আর যদি কোনো কোয়েশ্চেন প্রথমেই ভয় পেয়ে যাও, মানে ভয় করে ভুলে যাও, তাহলে হচ্ছে গিয়ে মানে স্যাররাই বুঝে নিবে। তুমি যদি ফার্স্ট কোয়েশ্চেনটা জেনারেলি ইজি হয় খুব, ওই ইজি কোয়েশ্চেনটা তুমি যদি ভুল করো, স্যাররা হচ্ছে গিয়ে হয়তো বা একটু কম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসিডার করে যে বুঝে যে তুমি হচ্ছে গিয়ে নার্ভাস হয়ে গেছো, তার তোমাকে কমফোর্টেবল করার চেষ্টা করে। আর তুমি যদি তাও মানে মাথাটা ঠান্ডা না রাখতে পারো, তাহলে তুমি বলবা যে স্যার আই এম সরি, আই ক্যানট রিমেম্বার দিস কোয়েশ্চেন, কিন্তু একটা রিমেম্বার দ্য অ্যান্সার। তো একটা অ্যান্সার ভুলে গেলে তোমার হচ্ছে গিয়ে মাথাটা মানে ঘাবড়াবা না। কারণ তুমি জানো, তুমি এটা মনে রাখবে যে তুমি তো পড়ে আসছো, তাই না? এর পরের কোয়েশ্চেনটা ইনশাল্লাহ পারবা। একটা অ্যান্সার করতে পারো নাই, এতে ঘাবড়ানো যাবে না, এটা হচ্ছে গিয়ে মেইন কথা। আর ইন্টারনাল যারা থাকে সব সময় লিড দেওয়ার চেষ্টা করে, একটু মাথাটা মানে ঠান্ডা করে তাদের লিড অনুযায়ী আগালে অ্যান্সারটা কিন্তু মোটামুটি চলে আসে। আচ্ছা আপু, সাদিয়ার সামনে আপনাকে জিজ্ঞেস করেছি যে আপু সাইকিয়াট্রি রিলেটেড কোশ্চেন কি কি আস্ক করতে পারে ভাইভাতে, ফরেনসিক সাইকিয়াট্রি রিলেটেড। ফরেনসিক সাইকিয়াট্রি ওরকম তোমার হচ্ছে কি অ্যাকচুয়ালি ওয়েপন আর তোমার হচ্ছে কি টক্সিকোলজি বা তোমার হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন, এই বাদে যা যা কোয়েশ্চেন মূলত তোমার কার্ড থেকেই হয়, বুঝছো? সো তোমার হচ্ছে গিয়ে এটা বারবার বলছি যে প্রিভিয়াস ইয়ারের যে কার্ড কোয়েশ্চেন গুলো ওগুলো কালেক্ট করলে তুমি হচ্ছে গিয়ে খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবা। আমার এখন বলার চেয়ে ওখানে খুব সুন্দর করে তোমার একদম সিরিয়াল ওয়াইজ থাকে, তুমি ওটা একটু কষ্ট করে কালেক্ট করে নিও। থ্যাংক ইউ আপু। তো আপু এখন জানতে চাচ্ছিলাম প্র্যাকটিক্যাল নিয়ে যদি আপনি কিছু বলতেন, আমাদের প্র্যাকটিক্যাল এই পার্টটা। হুম, প্র্যাকটিক্যাল তো ওই যে কমিউনিটি মেডিসিনে তোমার প্র্যাকটিক্যালের জন্য দুইটাতেই তোমার 100 করে থাকে। কমিউনিটি মেডিসিনে 50 মার্কস থাকে হচ্ছে তোমার অসপিতে, 10 করে থাকে হচ্ছে গিয়ে তোমার আরএফএসটি, সার্ভে আর স্টাডি ট্যুরে, আর বাকি 20 থাকে তোমার ডে ডে ভিজিটে। তো তোমার রিপোর্টগুলো তো তোমার ভাইবার সাথেই অ্যাকচুয়ালি চলে আসে, কিন্তু তোমার যেটা তোমার হচ্ছে অসপির জন্য তোমার 3টা প্রসিডিওর স্টেশন থাকে আর 7টা তোমার হচ্ছে কোয়েশ্চেন থাকে। প্রসিডিওর গুলো জেনারেলি তোমার খুব ইজি হয়, যেমন তোমার বিএমআই মেজারমেন্ট করা, বিএমআই ইন্টারপ্রেট করা, তারপর তোমার স্যালাইন প্রিপারেশন। কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে কাউন্সেলিং আসতে পারে, তোমার হচ্ছে কি একটা অ্যান্টিনেটাল কেয়ারে একজন মাদার আসলো, তাকে কিভাবে কাউন্সেলিং করা যায় এটা আসতে পারে, কিংবা তোমার হচ্ছে গিয়ে মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস কিভাবে খাবে, এটা বাইবারও হচ্ছে কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এখানে প্যারেন্টস একজন ডামি কেউ থাকবে, তাকে হচ্ছে কাউন্সেলিং করতে হবে। সো প্রসিডিওর থাকবে 3টা, আর 7টা তোমার কোয়েশ্চেন থাকবে। এখানে ম্যাথ থাকতে পারে, আইকিউ ডিটারমিনেশন থাকতে পারে, একটা ফিগার বা একটা মডেল থাকে তোমার হচ্ছে অসপিতে। কমিউনিটি মেডিসিন একটা মসকিউটো বা একটা কিছু একটা মডেল থাকবে, একটা ডাস্টবিনের মডেলও থাকতে পারে, ওই রেলিভেন্ট কোয়েশ্চেন আসে। আর এটা গেল তোমার কমিউনিটি মেডিসিন। আর ফরেন্সিক মেডিসিনে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার অসপি থাকে তোমার হচ্ছে গিয়ে 40 মার্কসের 10 মার্কস থাকে তোমার রিপোর্টে, আর বাকি 50 বলে প্র্যাকটিক্যালে, বাট প্র্যাকটিক্যাল ওরকম এক্সাম অ্যাকচুয়ালি হয় না, ওটাও তোমার ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মতো অনেকটা মার্কস দিয়ে দেয়। ধন্যবাদ আপু। আপু আমাদের এক ব্যাচমেট ঐশ্বর্য সাহা, সে আপু আপনার কাছে জানতে চায় যে যদি কারো পাবলিক হেলথে ক্যারিয়ার করার ইচ্ছে থাকে, তো আপু এটা থার্ড ইয়ারে যে কমিউনিটি মেডিসিন পড়ার সময় থেকে সে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারে, তো আপু এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, আমার পার্সোনালি পাবলিক হেলথে আসলে ওভাবে মানে ইন্টারেস্ট আসলে ছিল না, কিন্তু এখন আর কি যে করোনার প্রেক্ষিতে মানে এটুকু বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি রিসার্চ এপিডেমিওলজি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে যদি স্পেসিফিক্যালি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চাও, আমি বলবো যে এপিডেমিওলজি যে চ্যাপ্টারটা আছে পার্কের, ওটা একটু ভালো মতো পড়ে নিতে। সাথে তোমার অ্যাকচুয়ালি এখন না মানে
আমার কাছে এটা মনে হলো এই বন্ধে যে বিভিন্ন কোর্স আছে তোমার, যে অনলাইনে কোর্সেরা বলো বা এডেক্সে বলো, তোমার এই যে আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ মেথোডোলজি এই রিলেটেড প্রচুর মানে ভালো ভালো ইউনিভার্সিটির আন্ডারে কোর্স আছে। তো তোমরা যদি ওই কোর্সগুলো একটু করো, অনেক কিছু অনেক বইয়ের চেয়ে অনেক সুন্দরভাবে তোমরা হচ্ছে ওই কোর্স দিয়ে মানে ক্লিয়ার করতে পারবা। যেমন রিসার্চের হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসগুলো, কিভাবে একটা রিসার্চ পেপার লিখতে হয়, বা তোমার এই যে স্টাডি টাইপস এর ডিটেলস, কিভাবে স্যাম্পল কালেক্ট করতে হয়, এগুলো সব সুন্দর করে মানে এগুলোর জন্য অনেক সুন্দর সুন্দর কোর্স আছে। সো ওই কোর্সগুলো করতে পারো তোমরা। ধন্যবাদ আপু। তো আপু আমরা মোটামুটি আমাদের সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপু এখন জানতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে যে আমাদের মানে প্রফও আপু কবে হবে সেটা সম্পর্কে আমরা কিছু জানি না। তো আপু দেখা যাচ্ছে হঠাৎ করে আমাদের ডেট দিয়ে দিল, এবং এই শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে যদি আপু কিছু বলতেন আমাদের আপনি। আচ্ছা, আমি যতদূর শুনেছি যে ডেট দিলেও, যে আজকে ডেট দিল কালকে প্রফ, এরকম মানে হবে না ব্যাপারটা। অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহের প্রিপারেটরি লিভ দেওয়া মানে দিবে সম্ভবত। তো অ্যাকচুয়ালি তোমরা সেকেন্ড প্রফে না পরীক্ষার জন্য পড়া অ্যাকচুয়ালি কম। আমাদের সময়ও আমরা হচ্ছে কি ওই হাকি মানে যদিও 1 মাস পিএল ছিল, ওই লাস্টের 2-3 সপ্তাহেই পড়াশোনা করাটা হয়। সো তোমরা যেটা করবা, যতদিনই দিক তোমাদের হচ্ছে গিয়ে প্রিপারেটরি লিভ, টাইমটা হাফ করে ফেলবা। হাফ টাইমে হচ্ছে কি তোমার কমিউনিটি মেডিসিন পড়বা, হাফ টাইমে হচ্ছে ফরেন্সিক মেডিসিন পড়বা। যেহেতু কমিউনিটি মেডিসিনটা একটু ভাস্ট ফরেন্সিকের চেয়ে, সো তোমরা হচ্ছে কমিউনিটি মেডিসিনটা দিয়েই শুরু করতে পারো। একদিনে হচ্ছে কি টপিক ভাগ করে নিলা, ওই টপিকে রিটেন পড়লা, সকালবেলা রাত্রেবেলা হচ্ছে কি বাইবা পড়লা বা এরকম। আর এখন যদিও পড়তে বসা টাফ, যেটা আমি একদম শুরুতেই বলেছিলাম, যে 1 ঘন্টা অ্যাটলিস্ট দিনে একটু রাখার চেষ্টা করো, যাতে তোমার হচ্ছে যে টপিকগুলো একটু টাফ লাগে তোমার কাছে, বা যে টপিকটা রিটেন ইম্পর্টেন্ট, বা মানে যে কোনো একটা টপিক এখন থেকে আস্তে আস্তে গুছিয়ে নাও। আর পিএল এর সময় ওরকম করে মানে অর্ধেক অর্ধেক করে, তারপর সকালে রিটেন রাত্রে ভাইবা এরকম করে পড়ে নিতে পারো। কারণ তোমাদের তো মানে তোমাদের না সব প্রফে এখন রিটেন আর ভাইবার, যখন প্রফ যখনই হোক, রিটেন আর ভাইবার মাঝে গ্যাপটা একটু কম থাকবে। সো তোমার রিটেন আর ভাইবার প্রিপারেশনটা সাইমালটেনিয়াসলি নিয়ে ফেলাটা বেটার। থ্যাংক ইউ আপু। আপু ধৈর্য ধরে আমাদের এতক্ষণ আপনি এত সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। তো আপু তোমাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপু শেষে যদি কিছু বলতে চান আমাদের সব ভিউয়ার্সদের জন্য। আজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। অনেক কিছু হয়তো বা গুছিয়ে বলতে পারি নাই। তো তোমাদের যাদের যে আরো যদি অ্যাডিশনাল প্রবলেম থাকে কমেন্ট করে দিতে পারো। ইনশাল্লাহ যতদূর পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাকে আনান বলেছিল যে এটা স্পেসিফিক্যালি ডিএমসির জন্য, যে সবাই একটু ফরেন্সিক মেডিসিন নিয়ে কনসার্ন, যে অনেক মানে কিছু জিনিস ক্লাসে কম পড়ানো হয়েছে বা আমরা প্রফে কিভাবে পড়বো। সো তোমার টেনশন করো না, ক্লাস যখনই শুরু হবে তোমাদের প্রফেসররা পরীক্ষার আগে সবসময় মানে প্র্যাকটিস একটা এক্সট্রা ক্লাস 1টা কি 2টা নিবেই। আমাদেরও এরকম হয়েছিল, এক্সামের 2 দিন আগে হোক 3 দিন আগে হোক, স্যাররা হচ্ছে গিয়ে একটা ক্লাস নেয়, আর ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি খুব সুন্দর করে স্যাররা তোমাদের একদম বুঝিয়ে দেয় যে অ্যাকচুয়ালি ভাইভাতে কিভাবে কি পড়া লাগবে। সো এটা নিয়ে টেনশন করো না। আর দোয়া করো আমার জন্য। এখন তো আসলে খুবই বাজে একটা সময় কাটাচ্ছি আমরা, মানে অনেকে অনেকভাবে ডিপ্রেসডও থাকে। তো যাতে আমরা সবাই সুস্থভাবে প্রফ দেওয়া পর্যন্ত বা প্রফ দেওয়ার অ্যাবিলিটিটা অর্জন করতে পারি। তো এই জন্য দোয়া করো আমার জন্য। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। উপস্থিত সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে এখন সবাই আসলে অনেক খারাপ একটা সময় পার করছি আমরা। তো শুধুমাত্র এটাই দোয়া করতে পারি যে অনেক তাড়াতাড়ি আমরা আমাদের সুস্থ সুন্দর পৃথিবীতে আবার ফিরে যেতে পারবো। আর আপনারা সবাই ঢাকা মেডিকেল কলেজ ক্যারিয়ার ক্লাবের সঙ্গেই থাকবেন। আমরা ইনশাল্লাহ ফিউচারে আরো অনেক অনেক ভালো লাইভ সেশনে আপনাদের সামনে উপস্থিত হব। তো টিল দেন স্টে সেফ অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে।